আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? শুনতে পাচ্ছ আমার কথাকে? শুনতে পাচ্ছ? লাইনে কে আছো কাইন্ডলি একটু জানাও। লাইনে কে কে আছো? যারা যারা লাইনে আছো কাইন্ডলি কমেন্টে একটু জানাও। রুকায়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমার কথা শোনা যাচ্ছে? পাই না। আমার গ্রুপ পাচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, গ্রুপ পাচ্ছে না কেন? দেখি বললেন আমার সাথে তার গেট গ্রুপটার নামটা চেঞ্জ করা হয়েছে। আগে যে নাম ছিল এখন নাম হবে KZHC কমন সাবজেক্ট ফার্স্ট ইয়ার। মারুফ স্যারের আগে যে গ্রুপ ছিল KZHC সেকশন এ, ওই গ্রুপের নাম পরিবর্তন করা হয়েছে এখন KZHC কমন সাবজেক্ট ফার্স্ট ইয়ার 2020-21 নতুন গ্রুপের নাম দেওয়া হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। এখন কি শব্দ ক্লিয়ার শুনতে পাচ্ছ? যারা লাইন আছে কমেন্টে জানাও। সুমাইয়া ইসলাম, এখন কি শুনতে শোনা যাচ্ছে? দেখো তো। স্যার এখন যা বলছে এখন তো শোনা যাচ্ছে না, আবার বলতে চাচ্ছ না কেন? এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়ের পর আলোচনা করব, সেটা হলো আবহাওয়া ও জলবায়ু কি। দুই নম্বর হচ্ছে কৃষি জলবায়ু কি। তিন নম্বর আছে কৃষি মৌসুম কি। তারপরে এই এখন বর্তমান সবচেয়ে শিশির, কুয়াশা, কুয়াশা কি। শিশির কি, কুয়াশা কি, তুষারপাত।
তুষারপাত কি? তারপরে হচ্ছে জলপাত কি? এই কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে বলো স্যার এই কুয়াশা, এই তুষারপাত, জলপাত এগুলো বুঝতে পারি না, মানে একরকম মনে হয় মুখস্থ থাকে না, টেকনিক শিখে দেবো। এই সময়গুলো প্রায় পরীক্ষার সময় তোমাদের আসে। তারপর হচ্ছে কার্ডিনাল তাপমাত্রা কি? কার্ডিনাল তাপমাত্রা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে সংকটময় আলোককাল কি? প্রায় সময় আসে পরীক্ষায়, সংকটময় আলোককাল। আচ্ছা হচ্ছে ফটোপিরিয়ডিজম, ফটোপিরিয়ডিজম। আমি পুরো ক্লাসে সবগুলো আলোচনা করেছি, আজকে তার সারসংক্ষেপ। তোমাদের যেহেতু পরীক্ষার সামনে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি আবার গোড়ায় চলে যাবো আজকের ক্লাসের পর থেকে, যেহেতু ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষার সম্ভাবনা খুব বেশি। আর কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকেই কোশ্চেন হবে। তো আজকের ক্লাস নিয়ে আমি পুনরায় চলে যাবো রিভিশনে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে সেগুলো ডিসকাস করবো। তো অনেকে তোমরা বলো স্যার এইগুলো, এই যে কুয়াশা আছে, তুষারপাত, বর্তমান দেখবো আজকে কুয়াশায় চারদিকে ঘেরা, এই কুয়াশাটা কি? বইতে অনেক বড় সংজ্ঞা লেখা, অনেকে ব্রেনের ক্যাচ করে না। আমি একদম সহজ টেকনিক শিখা দিচ্ছি। একটা কথা মনে রাখবা, এই সব সংজ্ঞা দিতে গেলে একটা কথা আসবে, সেটা হচ্ছে কি, বায়ুতে দেখবা, বায়ুতে মুক্ত বা ভাসমান অবস্থায় জলই থাকে, আর্দ্রতা থাকে। বাতাসে যদি আর্দ্রতার উপস্থিত থাকে বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা। বাতাসে যদি জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় বায়ুর আর্দ্রতা। এই জলীয় বাষ্প প্রত্যেকটা সংজ্ঞায় আসবে, এই কথাটা মনে রাখবা। তো বাতাসে যে ভাসমান জলীয় বাষ্পগুলো বিদ্যমান ঘুরে বেড়ায়, এইগুলো যখন অত্যাধিক ঠান্ডা হয়, ঠান্ডাটা যদি অতিরিক্ত হয়ে যায়, শিলাঙ্গের কাছে পৌঁছায়, তখন বায়ু সম্পৃক্ত হয়ে যায়। এই সম্পৃক্ত বায়ু, এই যে জলীয় বাষ্পটা তখন কি করে, বায়ুমণ্ডলের যে ধূলিকণাগুলো আছে, যে ধোঁয়া আছে, ধোঁয়া এবং ধূলিকণার সাথে ওই জলীয় বাষ্পটা মিশ্রিত হয়ে সংমিশ্রণে, শোনা যাচ্ছে না? লেটেস্ট আসমা, আকিব, তারপরে যারা আসো, শোনা কি যাচ্ছে কথা? এখন শুনতে পাচ্ছ? তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। লাইনে যারা আছো শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, জি স্যার শোনা যাচ্ছে। নামটা চেঞ্জ করা হয়েছে, আগে যে নাম ছিল, জি স্যার, জি স্যার, ঠিক আছে। এই সম্পৃক্ত এখন জি স্যার আসতেছে। ওকে, এই যে জলীয় বাষ্পটা কি করে বাতাসে জলীয় বাষ্পগুলো অত্যাধিক যখন দেখো ভূমণ্ডল, এই যে ভূমণ্ডল আছে বা বায়ুমণ্ডল যেটাই তোমরা বলো, বায়ুমণ্ডলের যে কোনো কারণে যখন অত্যাধিক ঠান্ডা হয়, অত্যাধিক যদি তাপমাত্রা অনেক কমে আসে, তখন এই জলীয় বাষ্পগুলো যে ভাসমান যে ধোঁয়া বা ধূলিকণার সাথে মিশ্রিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু সৃষ্টি করে, যা কি করে বায়ুমণ্ডলে বাতাসের সাথে ভেসে বেড়ায়, একে বলা হয় কুয়াশা। ক্লিয়ার? জলীয়, এক কথা যদি এখন কিছুই না বোঝো, এইভাবে লিখবা সহজ করে, যে জলীয় বাষ্পগুলো বায়ুমণ্ডলের যে ধূলিকণা ও ধোঁয়া আছে এদের সংমিশ্রণে এসে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু সৃষ্টি করে, এগুলো বায়ুমণ্ডলে বাতাসের সাথে ভেসে বেড়ায়, একে কুয়াশা বলে। আর যারা ভালোভাবে বুঝতে চাও, সেটা হচ্ছে এরকম যে কখনো কখনো বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন অনেক কমে যায়,
শিশিরাঙ্কের নিচে চলে আসে তখন বায়ু সম্পৃক্ত হয়। তখন এই জলীয় বাষ্পগুলা বাতাসের যে ধোঁয়া ধূলিকণা থাকে তার সংমিশ্রণের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু সৃষ্টি করে, যা বায়ুমণ্ডলে বাতাসের সাথে ভেসে বেড়ায়। একে বলে হচ্ছে কুয়াশা। আর দেখবার সাধারণত ওয়েস্টার্ন কালচার যেগুলো আছে, আমেরিকা, লন্ডন, কানাডা, এখন প্রচুর পরিমাণ তুষারপাত হচ্ছে। এটা হলো বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন 0 ডিগ্রির নিচে চলে আসে। বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন 0 ডিগ্রির নিচে আসে তখন জলীয় বাষ্পগুলো সরাসরি বরফে পরিণত হয়ে পৃথিবীতে ভূপৃষ্ঠে পতিত হয়। ক্লিয়ার? যখন বায়ুমণ্ডলের বা ভূপৃষ্ঠের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে চলে আসে, জলীয় বাষ্পগুলো সরাসরি বরফে পরিণত হয়ে পৃথিবীতে বা ভূমণ্ডলে পতিত হয়। একে বলা হচ্ছে কি? তুষারপাত। দেখবা বৃষ্টির মতো পড়তেই আছে বরফ, একে বলা হচ্ছে কি? তুষারপাত। ক্লিয়ার সবাই? তুষারপাত, কুয়াশা আর জলপাত হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস হবে। বায়ুমণ্ডলের তাপমাত্রা 10 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সাথে সাথেই ওই জলীয় বাষ্পগুলো সরাসরি বরফ আকার হয় না, কিন্তু সরাসরি ভূপৃষ্ঠে পতিত হয়। বৃষ্টির মতো মনে হয়, ওটা হচ্ছে কি? জলপাত বলে, কিন্তু বৃষ্টি না। ক্লিয়ার? যদি না বুঝো আমি আবার বুঝাচ্ছি। 3টা জিনিস কিন্তু প্রায় পরীক্ষা আছে, একই ধরনের মনে হয়। ক্লিয়ার সবাই? যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাও আমাকে। তোমরা যদি না বুঝো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবা। এইবার তোমাদের বলি, এখান থেকে যে কোশ্চেন আসছে কার্ডিনাল তাপমাত্রা, এগুলো পূর্বে ক্লাসে আলোচনা করছি, আগে এগুলো আলোচনা করে নেই। কার্ডিনাল টেম্পারেচার সেটা হলো কি? একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য একটা সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোত্তম তাপমাত্রা থাকে। একে বলা হচ্ছে কার্ডিনাল টেম্পারেচার, কার্ডিনাল তাপমাত্রা বলা হয়। বুঝছো? একটা উদ্ভিদে জন্মানোর জন্য বা বেঁচে থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোত্তম তাপমাত্রা থাকে। একে বলা হয় কার্ডিনাল তাপমাত্রা। ক্লিয়ার? না বুঝে জিজ্ঞেস করবা। এইবার আমরা আলোচনা করবো তোমাদের এই ব্যাপারটা হচ্ছে সংকটময় আলোককাল। কিছু কিছু উদ্ভিদের বেঁচে থাকার জন্য বলতে পুষ্প ধারণের জন্য বা ফুল ফুটানোর জন্য, কিছু কিছু উদ্ভিদের ফুল ফুটানোর জন্য বা পুষ্প ধারণের জন্য বেশি তাপমাত্রার বেশি আলোককালের প্রয়োজন হয়। তাকে বলি আমরা দিবাদৈর্ঘ্য। সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত সময়কে আমরা কি বলি? দিবাদৈর্ঘ্য। দেখা যাচ্ছে কিছু কিছু উদ্ভিদের দিবাদৈর্ঘ্যের পরিমাণ লাগে বেশি, কিছু কিছু উদ্ভিদের লাগে কম। এই ডে লেন্থ, এই দিবাদৈর্ঘ্যটা তাহলে কিছু কিছু উদ্ভিদের লাগতেছে বেশি, কিছু কিছু উদ্ভিদের কম। সর্বনিম্ন যে আলোক প্রয়োজন একটা উদ্ভিদের ফুল ফুটানোর জন্য বা পুষ্প ধারণের জন্য, সর্বনিম্ন যে আলোককাল প্রয়োজন বা ডে লেন্থ প্রয়োজন, দিবাদৈর্ঘ্যের প্রয়োজন, তাকে বলবো আমরা সংকটময় আলোককাল। কোন উদ্ভিদ দেখা যাচ্ছে যেগুলো বড় দিনের উদ্ভিদ দিবাদৈর্ঘ্য অনেক বেশি লাগে, যেগুলো ছোট দিনের উদ্ভিদ দিবাদৈর্ঘ্য কি আলোককাল অনেক কম লাগে। তাহলে সর্বনিম্ন যে আলোককালে বা দিবাদৈর্ঘ্যে উদ্ভিদের পুষ্প ধারণের জন্য অত্যাবশ্যকীয় বা ফোটার জন্য অতি প্রয়োজনীয়, তাকে বলা হয় সংকটময় আলোককাল। ক্লিয়ার? আরো ক্লিয়ার? না বুঝলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবা। তোমরা কমেন্টে জানাও যদি কেউ বুঝতে সমস্যা হয়। তোমরা বুঝছো কিনা অবশ্যই তোমাকে জানাবা। ঠিক আছে? সুমাইয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। এমডি আশিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আসমা খানুম, থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রশ্ন করলে খুশি লাগে, তোমরা জানতে চাইছো, আমি খুব খুশি হয়েছি। তুষারপাতটা আবার বলেন স্যার। অবশ্যই বলবো ইনশাল্লাহ। আশিকুর রহমান বলেছেন তুষারপাতটা আবার বলেন। ঠিক আছে, জলপাতটা আবার বলেন একটু। ঠিক, থ্যাংক ইউ এভরিবডি।
তুষারপাতটা বলি, জলপাতটা বলছি। তুষারপাতটা হলো বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন 0°C নিচে আসে তখন জলীয় বাষ্পগুলা সরাসরি একে বলে হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া। মনে রাখবে কথাটা, ঘনীভবন এটা প্রক্রিয়া, প্রসেস, এটা অটোমেটিক্যালি হয়ে থাকে। বায়ুমণ্ডলে তাপমাত্রা যখন 0°C নিচে চলে আসে তখন জলীয় বাষ্পগুলো ঘনীভবন প্রক্রিয়ায় সরাসরি বরফের ন্যায় ঘনীভবন প্রক্রিয়ায় বরফে পরিণত হয়ে সরাসরি ভূপৃষ্ঠে চলে আসে বা আমাদের পৃথিবীতে পতিত হয়। একে বলা হয় কি? তুষারপাত। আমি আবার বলছি, বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন 0°C নিচে চলে আসে তখন জলীয় বাষ্পগুলো ঘনীভবন প্রক্রিয়ায় বরফে পরিণত হয়ে সরাসরি ভূপৃষ্ঠে পতিত হয় বা আমাদের পৃথিবীতে চলে আসে। একে বলা হচ্ছে তুষারপাত। আর জলপাতটা হচ্ছে, তুষারপাত আর জলপাত দেখো এক ধরনের শব্দ। তুষারপাত 0°C তাপমাত্রা নিচে, 0°C তাপমাত্রা নিচে আছে কি তুষারপাত। জলপাত আছে যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা 10°C হয়, মানে 10° হওয়ার সাথে সাথে জলপাত শুরু হয়ে যাবে। কোনো কারণে বা কখনো কখনো বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি 10°C হয় তখন জলীয় বাষ্প সরাসরি ভূপৃষ্ঠে পতিত হয়। দেখবা যে বৃষ্টির মধ্যে পতিত হচ্ছে, ওকে বলা হয় জলপাত। ক্লিয়ার সবাই? আশিক, আসমা, বুঝতে পারছো নাকি আবার বলবো? কোনো কমেন্ট থাকলে আবার জানাও। ওকে, থ্যাংক ইউ আশিক। হ্যাঁ, জলপাত বুঝাইছি, জলপাত তুষারপাত, এই তো। এবার আমি তোমাদের বলি গেল তুষারপাত, জলপাত, কার্যকর আপনারা বলছি ফটো ফ্রিডম। এখান থেকে প্রায় প্রশ্ন আসবে, কৃষি জলবায়ু কি? জ্ঞানমূলক কোশ্চেনটা সহজভাবে লিখবা, তাতে সহজে। কৃষির সাথে সম্পৃক্ত জলবায়ুকে কৃষি জলবায়ু বলে, এরকম সংক্ষেপে লিখবা। এই অধ্যায়টা একটু ক্রিটিক্যাল। কৃষির সাথে জলবায়ুগুলোকে কৃষি জলবায়ু বলে, যারা বুঝবা তাদের কাছে একদম সোজা। কৃষি সম্পৃক্ত জলবায়ুকে কৃষি জলবায়ু বলে, এরকম সহজে জ্ঞানমূলক লিখবা। ব্যাখ্যার ক্ষেত্রে পরে ব্যাখ্যা লিখবা। আচ্ছা, কৃষি মৌসুম সাধারণত ফসল উৎপাদনের সময়ের ভিত্তিতে বছরকে কয়েকটা ঋতু বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কেন ভাগ করা হয়েছে? ফসল উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে, যাতে উৎপাদন বৃদ্ধি হয়। সময় উপযোগী কোন সময়? মনে করো শীতকালে একরকম তাপমাত্রা থাকে, গ্রীষ্মকালে একরকম তাপমাত্রা থাকে, এই সব কারণে। তাহলে এগুলো সবগুলো এরকম যে ফসল উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে বা উৎপাদনের ভিত্তিতে বছরকে কয়েকটা ঋতু বা মৌসুমে বিভক্ত করা হয়েছে। একে কৃষি ঋতু বা কৃষি মৌসুম বলে। ক্লিয়ার সবাই? এটা ছিল কৃষি মৌসুম। আর জলবায়ুটা বললাম, কৃষির সাথে সম্পৃক্ত জলবায়ুকে কৃষি জলবায়ু বলে। আর আবহাওয়া জলবায়ু তোমাদের আগে বলেছিলাম, বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। এক কথা, বায়ুমণ্ডলের একদিনের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে, বা কোনো নির্দিষ্ট অঞ্চলে বা এলাকায় কোনো নির্দিষ্ট অঞ্চলে বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা বা একদিন অবস্থাকে আবহাওয়া বলে। আর কোনো নির্দিষ্ট অঞ্চলে বায়ুমণ্ডলের কত কোন মধ্যে আছে 20 থেকে 30, তাও হবে 25 থেকে 30, দুটাই কারেক্ট। বুঝছো? তাহলে কোনো নির্দিষ্ট অঞ্চলে বায়ুমণ্ডলের 20 থেকে 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। ক্লিয়ার? আবহাওয়া জলবায়ু এটা সব শেষ। অনেক সময় আসে মৌসুমী জলবায়ু কি বা মৌসুমী বায়ু কি, এরকম হয়। দিক পরিবর্তনের সাথে সাথে দেখো আমাদের দেশে ঋতুভিত্তিক বায়ু প্রবাহিত হয়। শীতকালে দেখবে এক ধরনের, গ্রীষ্মকালে দেখবে এক ধরনের বায়ু প্রবাহিত হচ্ছে আমাদের দেশের উপর দিক। এই যে ঋতুভিত্তিক যে
বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমী বায়ু। সহজ কথায় বুঝবা, মৌসুম বা ঋতুভিত্তিক যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমী বায়ু, বা দিক পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। আর এই মৌসুমী বায়ু দ্বারা সৃষ্ট জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে। বুঝছো? মৌসুমী বায়ু দ্বারা সৃষ্ট জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে। এই হচ্ছে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হলো। আর একটা বিষয় আছে ফটোপিরিয়ডিজম। এটা অনেক সময় আসে পরীক্ষার সময়, যে ফটোপিরিয়ডিজম কি তোমাদের আসতে পারে। সাধারণত দেখবা উদ্ভিদের উৎপাদন, পুষ্পায়ন, অঙ্গজনন, শারীরবৃত্তীয়, জৈবিক, রাসায়নিক যে ক্রিয়াগুলো হয় এইগুলোর জন্য এরা ডিপেন্ড করে সূর্যের উপর। সূর্যের যে দিবাদৈর্ঘ্য আছে, মোট সূর্যালোক ঘন্টা আছে, এরপর ডিপেন্ড করে। তো উদ্ভিদের পুষ্পায়নের জন্য দিবাদৈর্ঘ্যের উপর নির্ভর করে। একে বলে হচ্ছে ফটোপিরিয়ডিজম। অর্থাৎ উদ্ভিদের পুষ্পায়নের জন্য দিবাদৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিয়ডিজম বলে। ক্লিয়ার সবাই? উদ্ভিদের পুষ্পায়নের জন্য দিবাদৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিয়ডিজম বলে। বাংলায় বলে সংবেদনশীলতা, আলো সংবেদনশীলতা বলে বাংলায়। আবার কিছু কিছু উদ্ভিদ আছে এরপর ডিপেন্ড করে না, তাদেরকে বলা হয় কি আলো অসংবেদনশীলতা। এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে। তো আরেকটা বিষয় তোমাদের আজকে ডিসকাস করবো। এতক্ষণ যে সংজ্ঞাগুলো বলছি, কারো বুঝতে সমস্যা নেই, কমেন্টে আমাকে জানাও। আশিক বলছো, আবার বলেন। থ্যাংক ইউ আশিক, এখনই বলছি। থ্যাংক ইউ সো মাচ আশিক। সেটা হলো বাংলায় বলে আলো সংবেদনশীলতা। উদ্ভিদের পুষ্পায়নের উপর বা ফুল ধারণের উপর আলোর বা দিবাদৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিয়ডিজম বলে। উদ্ভিদের পুষ্পায়নের উপর দিবাদৈর্ঘ্যের প্রভাব বিস্তার করাকে আলোক সংবেদনশীলতা বা ফটোপিরিয়ডিজম বলে। ক্লিয়ার? আসি না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা। এই আলোক সংবেদনশীলতার ভিত্তি করে উদ্ভিদকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন আলোক সংবেদনশীল, আলোক অসংবেদনশীল, আর আছে কি নিরপেক্ষ উদ্ভিদ। দেখা যাচ্ছে কোনো কোনো উদ্ভিদের বড় দিনের দেখা যাচ্ছে আমরা টোটাল 24 ঘন্টা হিসেবে ধরি। কিছু কিছু উদ্ভিদ বড় দিনে দেখা কি 12 ঘন্টার বেশি আলোক প্রয়োজন, এটা হচ্ছে কি বড় দিনের উদ্ভিদ। কিছু কিছু উদ্ভিদ 12 ঘন্টার কম প্রয়োজন, যেমন 9 থেকে 11 ঘন্টাই এই শীতকালে যে উদ্ভিদগুলো হয়ে থাকে, যে ফসলগুলো তোমরা দেখতে পাও, সাধারণত 9 থেকে 11 ঘন্টায় এর মধ্যেই এদের পুষ্পায়ন হয়ে যায়। আবার কিছু কিছু উদ্ভিদ আছে এদের দিবাদৈর্ঘ্যের উপর কোনো প্রভাব বিস্তার করে না। তার মানে করে না বলতে একদম লাগে না তা না, সেটা হচ্ছে এরকম যে বড় দিনের ওই 12 ঘন্টার বেশি সময়ও তারা পুষ্পায়ন হয়, আবার 9 থেকে 11 ঘন্টার কমেও এদের পুষ্পায়ন হতে পারে। এদেরকে বলা হয় দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদ। ক্লিয়ার সবাই? যেমন ভুট্টা, যেমন হচ্ছে কি ভুট্টা, এরা হচ্ছে কি দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ। তো এই পর্যন্তই আমার ক্লাস, যেহেতু সময় শেষের দিকে। এরপরে একটা 2 মিনিটের মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয় বলি, সেটা হলো পরবর্তী ক্লাস হবে কৃষিকা প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে, তারপর 3য় অধ্যায় থেকে আলোচনা করবো, মুক্ত আলোচনা। মনে রাখবা টোটাল সবকিছুই তাপমাত্রা, তারপরে হচ্ছে আর্দ্রতা, এই অধ্যায়
যদি মৌসুম বায়ুর গুরুত্ব আসে সেক্ষেত্রে ওটা আসবে, মৌসুম জলবায়ুর গুরুত্ব ওটা আসবে, কৃষির উপর ফসলের উপর বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্ব সব একই কথা। মনে রাখবা শীতকালে উদ্ভিদের বৃদ্ধির জন্য তাপমাত্রা প্রয়োজন কত? 20 থেকে 25, এটা মনে রাখবা। তাপমাত্রা সব জায়গায় কমন দিবা। শীতকালে উদ্ভিদের বৃদ্ধির জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, আর গ্রীষ্মকালে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। এই দুটো তাপমাত্রা কি উদ্ভিদের বৃদ্ধি বেশি হবে, শীতকালে এটা, গ্রীষ্মকালে এটা। ওই কোশ্চেনে আসে ওটা দিয়ে দিবা। আবার যদি আর্দ্রতা আসে, সাধারণত শীতকালে কত? 60 থেকে 70, 60 থেকে 70% কি আর্দ্রতা। এই 60 থেকে 70% আর্দ্রতায় ভালো হবে ফসল। আর গ্রীষ্মকালে কত হবে? গ্রীষ্মকালে দিবা হচ্ছে 80 থেকে 90, এই আর্দ্রতায় ফসল ভালো হবে। কিছু কিছু কমন লাগবে, তো এই আর্দ্রতা সব একই দেখবা। যদি মৌসুম জলবায়ুর গুরুত্ব আসে দিবা, মৌসুমী বায়ুর গুরুত্ব দিবা, কৃষিতে, তারপরে ফসলের ক্ষেত্রে, গবাদি পশুর ক্ষেত্রে, হ্যাঁ এই একই কথা। কমন কিছু লাগবে দিবা এই। আর যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয়, আমার মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে নক করো। তো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। You have to study a lot because your examination is near at hand. So getting preparation well. I wish you best of luck. Thank you so much. See you again. God bless you all. Allah Hafiz.